আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টুটুলস ক্যাফের এপিসোড নাম্বার 2 আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত কথা বলবো। আপনারা রেডিওতে দীর্ঘ প্রায় ১৬ বছর আমার কথা শুনেছেন। আমি বিশ্বাস করি সামনের দিনগুলোতেও আপনারা আমার কথা শুনবেন। আর আসলে আমার ভাবনাগুলো আপনাদের ভাবনা এবং আপনাদের ভাবনাগুলোই আমার ভাবনা। মিলেমিশে একাকার। একটা বৈষম্যমূলক শব্দ কিন্তু এখনো রয়ে গেছে। সংখ্যালঘু বা মাইনরিটি। শুরুতেই বলে নিচ্ছি, সংখ্যালঘু বলতে আসলে কিছুই নেই এবং এই দেশে অন্ততপক্ষে বাংলাদেশে আমি বিশ্বাস করতে চাই, সামনের দিনগুলোতে সংখ্যালঘু বলে কোনো কিছুই থাকবে না। না কোনো জাতি, না কোনো ভাষার মানুষ, না কোনো ধর্মের মানুষ, না কোনো লেবাসের মানুষ। কেউ থাকবে না সংখ্যালঘু হিসেবে। দেশটা আমাদের। এই দেশটার নাম বাংলাদেশ। যেই দেশটাকে আমরা নতুন রূপে স্বাধীন করেছি। ঠিক এই অর্থে বা এই উদ্দেশ্যে যে এই দেশটাকে আমরা স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলব। যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে নেটওয়ার্কের বাইরে থাকা সেই অজপাড়াগাঁয়ের মানুষ অথবা সেই পার্বত্য এলাকার দুর্গম জায়গায় বসবাসকারী সেই পরিবারটাও বা পরিবারের একদম কনিষ্ঠতম সদস্য নিজেকে ভাববেন ওনার দেশটা বাংলাদেশ। অতএব নিজেকে সংখ্যালঘু ভাবার যেমন সুযোগ নেই, আর ওরা সংখ্যালঘু আর ওদেরকে আমরা কিছু সুযোগ সুবিধা দিচ্ছি বা তাদেরকে আমাদের দেখে রাখতে হবে, ঠিক এইভাবে বিষয়গুলোর উপরে চাপ নেওয়ারও কিছু নাই। আপনি, আমি, আমরা এই দেশ থেকে যেই ট্রিটমেন্ট বা যে সুবিধাগুলো আশা করছি একজন নাগরিক হিসেবে, এদেশের প্রত্যেকটা নরনারী, প্রত্যেকটা নাগরিক সে আশাটাই করবে এবং সেটাই তারা পাবে। আইনত, ন্যায্যত, সামাজিকভাবে সকল ক্ষেত্রে। এখানে ধর্ম দিয়ে বিভাজন করবার আসলে সুযোগ নাই। অন্য কোনো উপায়েই সুযোগ নাই। কাম টু দ্য পয়েন্ট। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যালঘু তত্ত্বটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণভাবে নেওয়া হচ্ছে এবং এই আন্দোলনের পরপরই যেই বিষয়টাকে মোটা দাগে বা বড় আকারে সামনে আনবার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপাসনালয়, মন্দিরে আক্রমণ হচ্ছে, তাদের পরিবারের উপর আক্রমণ হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের ছবি ভিডিওগুলো আসছে এবং এরই পরিপ্রেক্ষিতে অনেকে তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলনও করছেন। আমার মনে হয় যে আমাদেরকে একটু পেছনে যেতে হবে, ইতিহাসের দিকে যেতে হবে এবং স্বৈরতান্ত্রিক সরকার ব্যবস্থা যারা প্রতিষ্ঠা করতে চান তাদের দিকে একটু চোখ ঘোরাতে হবে। তাহলে আমার মনে হয় যে দুটো লাইন বা দুটো বাস্তবতা যদি আমরা বিশ্বাস করতে পারি তাহলে সামনের দিনগুলোতে আমরা ভালো থাকতে পারবো। এই দুটো বিষয় হচ্ছে, একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র বিশ্বাস করে যারা বা ডিক্টেটরশিপটাকে পরিচালনা করে যারা সরকার ব্যবস্থা করতে চায়, সেটা সেই ৪৭ দেশ বিভাগ থেকে শুরু করে এখনো পর্যন্ত আমাদের এই উপমহাদেশের রাজনীতির কলুষিত দুটো দিক। একটা হচ্ছে সরকার ব্যবস্থায় যারা থাকে তারা বিরোধী দল মত এদেরকে সবসময় দাবিয়ে রাখতে চায়। তাদেরকে নানা রকমের ট্যাগ দিয়ে রাষ্ট্রদ্রোহী, কখনো ওই যে সাম্প্রতিক সময়ের বিএনপি জামাত এসব বলে টলে তাদেরকে সবসময় কোণঠাসা করে রাখতে চায়, যেন করে তারা কখনোই সরকারের বিরুদ্ধে বা সরকারকে ভুল ধরিয়ে দেবার জন্য গণজাগরণ তৈরি করতে না পারে। তাদেরকে সবসময় দাবিয়ে রাখা হয়। আরেকটা বড় দাবার চাল তারা চালে সবসময় এই অঞ্চলের, বিশেষ করে স্বৈরতান্ত্রিক সরকার ব্যবস্থার শাসকগণ। সেটা হচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গা। কোনো না কোনো ভাবে একটা মুসলমান পরিবারের সাথে যদি একটা হিন্দু পরিবারের দাঙ্গা লাগিয়ে দেওয়া যায়, একটা ফ্যাসাদ লাগিয়ে দেওয়া যায় এবং সেটা থেকে যদি একটা রাজনৈতিক সুবিধা নেওয়া যায়, তাহলে এখানে মানুষের মধ্যে যে একটা সম্প্রীতি, এই যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা সুন্দর বাংলাদেশ চিন্তা করি বা এই অঞ্চলটাকে চিন্তা করি, সেখানে একটা দাঙ্গা ফ্যাসাদ লেগে যাবে এবং এটা আস্তে আস্তে বড় হবে এবং বহির্বিশ্বে এটা নিয়ে কথা বলা হবে, মানবাধিকার কর্মীরা কথা বলবে, আমাদের পাশের দেশ ভারত সেটা নিয়ে কথা বলবে। ব্যাস, এটা একটা কি বলবো যে আগুনের মধ্যে ঘি ঢালার মতো একটা ব্যবস্থা হবে এবং এখান থেকে মজা লুটবে হচ্ছে স্বৈরতান্ত্রিক সরকার ব্যবস্থা। মাথায় রাখতে হবে, আমাদেরকে এই ফাঁদে সামনের দিনগুলোতে আর পা দেওয়া যাবে না। যারা বুঝতে পারছেন না তাদের জন্য
এই চরম সত্যটা আমি শুরুতেই বলে নিলাম। মনে রাখবেন, আপনি সুখে থাকবেন, আপনি ভালো থাকবেন, এই বাংলাদেশ দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাবে, এটা ষড়যন্ত্রকারীরা কোনোদিনই চাইবে না। অতএব আমাদের এই দেশের প্রত্যেকটা নাগরিক আমরা সচেতন হব। আমাদেরকে নিজেদেরকে কোনোভাবেই সংখ্যাগুরু বা সংখ্যালঘু ভাবার কোনো কারণ নাই। উই আর নট মেজরিটি, উই আর নট মাইনরিটি। আমাদের একটাই পরিচয়, উই আর বাংলাদেশী। ইয়েস! আমরা বাংলাদেশী, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। এখন একটা বিষয়ে যদি আসি, বিগত সরকারের আমলে বিশেষ করে বিগত এই ১৫-১৬ বছরের মানে অপরাজনীতির যে সরকার ছিল, সেই জায়গায় যদি মাইনরিটির কথা বলেন, তাহলে সবচেয়ে বেশি সংখ্যালঘু তো আমি বলব যে যাদের দাড়ি টুপি ছিল, যারা নামাজি মানুষ, তারপরে যারা মাদ্রাসায় পড়ুয়া ছেলেমেয়ে, তারপরে যারা হুজুর, তাদেরকে সবচেয়ে বেশি আমরা মাইনরিটির একটা জায়গায় ফেলে দিয়েছিলাম। শুধুমাত্র মাদ্রাসায় পড়ার কারণে ভালো, ভালো স্টুডেন্টদেরকে অনেক বড় জায়গায় চাকুরি দেওয়া হয় নাই। দাড়ি থাকার কারণে, জুব্বা পরার কারণে মিডিয়াতে তাদের একদম ওই ধর্মীয় ২-১ টা গদবাঁধা অনুষ্ঠান ছাড়া তাদেরকে সামনে আনা হয় নাই। হ্যাঁ? এবং আমরা অনেক রিপোর্ট পেয়েছি যে শুধুমাত্র দাড়ি টুপি থাকার কারণে ভালো স্টুডেন্ট হওয়ার পরেও, ভালো রেজাল্ট থাকার পরেও তাকে অনেক অফিসে ঢুকতে দেওয়া হয় নাই। এবং সবচেয়ে বড় কথা, দেশের যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি যাই হোক না কেন, তাদেরকে জঙ্গি তকমা দিয়ে তাদেরকে সবসময় কোণঠাসা করে রাখার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, আমি যদি মাইনরিটির কথা বলি, তাহলে তো তারা সবচেয়ে বড় সংখ্যালঘু। আরো অনেক, অনেক উদাহরণ দেওয়া যাবে। অনেকে এই স্বাধীনতার পর নতুন বাংলাদেশে এসে অনেকে বলবার চেষ্টা করছেন যে, হুজুররা কি করেছে এই স্বাধীনতা আন্দোলনে? আমি তো বলি তারা তো সবকিছুই করেছে। সেই শাপলা চত্বর ট্র্যাজেডির কথা আপনাদের মনে নাই? কি পরিমাণে বীভৎসভাবে তাদের উপরে অত্যাচার চালানো হয়েছিল, তাদের উপরে গুলি করা হয়েছিল, তাদেরকে মেরে ফেলা হয়েছিল। যাই হোক, এই প্রেক্ষাপট টানলে তো লম্বা একটা ভিডিও হয়ে যাবে। আমি এই ভিডিওটাকে আসলে লম্বা করতে চাই না। এখানেই কথা শেষ করে দিতে চাই। আমাদের এই যে মেধা বা মাথা আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদেরকে দিয়েছেন, এটাকে যেন আমরা ব্যবহার করতে পারি। আমরা যেন ন্যায় অন্যায়টা বুঝতে পারি। এই দেশটা সবার, এই দেশটা আপনার, আমার, আমাদের সবার। মাদ্রাসা পড়ুয়া ছেলেটারও এই দেশ, ইংলিশ মিডিয়ামে পড়া ছেলেটা বা মেয়েটারও এই দেশ। সবার দেশের নাম বাংলাদেশ। উপজাতি বা জাতি, এই ভেদাভেদে আমরা যেতে চাই না। কে হিন্দু, কে মুসলিম, সেই ভেদাভেদে যাওয়ার সুযোগ নাই। কাজী নজরুল ইসলাম বহুকাল আগে বলেছেন, মসজিদ এই মন্দির, এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। আমরা যেন সেই পরিচয় নিয়ে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি এবং ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে ফেক যে নিউজগুলো ঘুরে বেড়াচ্ছে, নিজেদের মধ্যে সংঘাত সৃষ্টি করে দেওয়ার জন্য যেসব ঘুরে বেড়াচ্ছে, সেই সব নিউজগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। অবশ্যই একটা কিছু শেয়ার করার আগে 1000 টাইম সেটাকে ক্রস চেক করে নিতে হবে যে ইজ ইট ট্রু অর ফলস। এদেশে এই ঘটনার পরে মাদ্রাসার ছেলেগুলো, মুসলিম যুবকেরা রাত জেগে প্রত্যেকটা মন্দির পাহারা দিচ্ছে। তবে আমি বলতে চাই, আমাদেরকে যেন পাহারা দিতেও না হয়। আমরা যেন সবাই নিজেদের জায়গা থেকে বিশ্বাস করতে পারি যে আমার পাশের বাড়ির মানুষটা আমার শত্রু নয়। সেও যেই দেশটাকে বিলং করে, আমিও সেই দেশটাকে বিলং করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন, মানুষকে দেখার ব্যবস্থা করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।